নমস্কার। আজকে পাঠ করতে চলেছি সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, শনিবারের উপদেশ। সঙ্গে থাকুন। অবশ্য নামের সঙ্গে স্বভাবের কোনো সম্বন্ধ নেই, তবু যখন দেখা যায় আর সবকে বাদ দিয়ে অমন মোলায়েম বনমালী নামের ছেলেটি 1 নম্বরের বজ্জাত হয়ে দাঁড়ালো, তখন মনে হয় না যে কোথায় কি যেন একটা গলদ আছে। আমি তখন মাইনর স্কুলের 2nd কিংবা 3rd ক্লাসে পড়ি। আমাদের সময় ওই রকমই নাম ছিল। এখনকার হিসেবে এমই স্কুলের 6th ক্লাস হবে। বয়স হবে 12-13 এইরকম। বনমালীও আমার সঙ্গে একই ক্লাসেই পড়ে। আমরা দুজনেই দূরের ছেলে, বোর্ডিংয়ে থাকি। বনমালী বোধহয় আমার চেয়ে বছরখানেকের বড় ছিল বা বছর দেড়েকের, তা সেটা এমন কিছু ধর্তব্যের মধ্যে নয়। স্বভাবের সঙ্গে না থাক, চেহারার সঙ্গে বনমালীর নামের অদ্ভুত রকম মিল ছিল, আর সেইটাই ছিল আরও বিপদ। শ্যামবর্ণ, নরম শরীরটি, মাথায় তেল চুকচুকে কোঁকড়া কোঁকড়া চুল, চোখ দুটি ঢলঢল করছে। দেখলে কে বলবে এই ছেলের পেটে পেটে এমন জিলিপির প্যাঁচ? একটা কিছু নষ্টামি করলে ধরা পড়ে গেল, কিন্তু মাস্টার মশাইদের বিশ্বাস করানোই শক্ত হতো যে ওটা বনমালীর কীর্তি। আরও একটা ব্যাপার ছিল, প্রমাণ যখন খুব বেশি তখন বনমালী নিজেই আগেভাগে স্বীকার করে নিয়ে তার ঢলঢলে দুটি চোখে এমন নিরীহের মতন চেয়ে থাকতো যে সে যে জেনে শুনে দুষ্টুমি করেছে এটা বিশ্বাস করানো তো একেবারেই অসম্ভব হয়ে পড়ত। অথচ আমরা জানতাম ও কত বড় পাজি। আবার শুধু দুষ্টুমি করেই তো খালাস নয়, নালিশের শুনানি হয়ে গেলে খানিকটা দূরে এসে একটু মুচকি হেসে সেই ঢলঢলে চোখে যখন একটু আড়ে চেয়ে দেখতো, তখন মনে হতো যেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে। ইচ্ছে হতো ঘাড়ে লাফিয়ে পড়ে আঁচড়ে কামড়ে দিই শেষ করে। কিন্তু বিচারে আবার ওই দুটো চোখেরই জয় নিশ্চয় জেনে কারোর সাহস হতো না। কি দুটো অলক্ষণে চোখই যে পেয়েছিল হতভাগা। আমাদের হেডমাস্টার ছিলেন ধর্মপ্রবণ, এদিকে আবার একটু ভীতুও ছিলেন। ভূত মানতেন, আর দূরের কাছে যেখানেই একটা মন্দির কি ঢিবি দেখতেন হাতটি তুলে প্রণাম করা চাই। কিন্তু সে কথা আজ এখানে নয়। হ্যাঁ, ধর্মপ্রবণ ছিলেন, তাই ক্লাসে সুবিধে পেলেই ধর্ম, নীতি প্রভৃতির কথা এনে ফেলতেন। তা ভিন্ন প্রত্যেক শনিবারে ছুটির পর বই পড়েই হোক বা এমনিই হোক, ধর্ম, নীতি এইসব নিয়ে উপদেশ দিতেন। আসল কথাটা এখন আর বলতে বাধা নেই, ভালো লাগতো না। 6টা দিন হাড় ভাঙা খাটুনির পর 2 ঘন্টা ছুটি পেয়েছি, তখন কি চুরি করা বড় দোষ ভালো লাগে? শুধু যে ভালো লাগতো না তাই নয়, ভয় করতো। কেন তা 2 দিনের ঘটনা বললেই বোঝানো যাবে। সেই শনিবার ছুটি হওয়ার পর হেডমাস্টার মশাইয়ের বক্তৃতা হলো দান সম্বন্ধে। একেবারে সেকাল থেকে আরম্ভ করে একাল পর্যন্ত নেমে এলেন। বলি রাজার কথা, হরিশ্চন্দ্রের কথা, একজন দান করে বাঁধা পড়লেন, একজনকে চণ্ডালের দাসত্ব গ্রহণ করতে হলো, স্ত্রী পুত্র থেকে আলাদা হতে হলো, এমনকি এক সময় পুত্রকে হারাতে পর্যন্ত হয়েছিল। কিন্তু তবুও তারা তাদের ব্রত ছাড়েননি। শুধু তো দান নয়, দানের পর আবার দক্ষিণা দিতে হবে, এই হচ্ছে আমাদের ধর্মের নিয়ম। তার মানে দান যেন ঠিক দয়া নয়, এক ধরনের পুজো। যে দয়া করে আমাদের এই পুজো নিলে তাকে দক্ষিণাস্ত করতে হবে, সোজা আদর্শ এটা। বিশ্বামিত্র হরিশ্চন্দ্রকে বললেন, মহারাজ, সমস্ত রাজ্য তো দান করলে, এখন আমার দক্ষিণা কোথায়? অতএব স্ত্রী পুত্র সমেত কারুর দাসত্ব নিয়ে আমার দক্ষিণা মেটাও। তারপর পুরাণের কথা ছেড়ে বিদ্যাসাগরের কথায় এসে হেডমাস্টার মশাই যেন আরও উচ্ছ্বসিত হয়ে উঠলেন।
দানের মহত্ব যে কি করে প্রকাশ করবেন যেন ভেবেই পাচ্ছেন না। এদিকে আমরা কজন ভেতরে ভেতরে ছটফট করছি। ঘোষালদের বাগানে আম পেকেছে, সে তো আর হরিশ্চন্দ্রের মতো দান করবে না। আমরা চুরি করবার মতলব করেছি। দুপুরেই সুবিধে। বিকেল যত এগিয়ে আসছে ততই মনটা খিচড়ে যাচ্ছে। বনমালী কিন্তু প্রথম বেঞ্চে হেডমাস্টারের সামনেটিতে বসে স্থির হয়ে শুনছে, যেন তার কানে অমৃত বর্ষণ হচ্ছে। শুধু কি তাই, মাঝে মাঝে এক একটা প্রশ্ন করে এমন একটা ফিকির বার করছে যাতে হেডমাস্টার মশাইয়ের লেকচার আরও খানিকটা করে বেড়ে যাচ্ছে। তার উপর সেই কাটা ঘায়ে নুনের ছিটে। টপ করে পেছন দিকে একবার আমাদের পানে আর চোখে চেয়ে সেই মুচকি হাসি। অত বড় শয়তান যদি আর দেখলাম এ জন্মে। অত যখন দেরি হলো তখন না যাওয়াই উচিত ছিল আমাদের, কিন্তু ছেলেবেলায় লোভ, তাই লোভটা আবার পাকা আমের, সুতরাং যেতেই হলো। আর ফলটা যে কি হলো সে দুঃখের কথা আর এখানে সবিস্তারে বললাম না। 4 জন গিয়েছিলেন। সন্ধ্যের ঠিক পরে কেউ ছেঁড়া কাপড়, কেউ ছেঁড়া জামা, কেউ বা ছেঁড়া দুটোই কোনো রকমের সামলে সুমলে গা ঢাকা দিয়ে বোর্ডিংয়ে এসে ঢুকলাম। পাড়াগাঁয়ের স্কুলের বোর্ডিংয়ে সে সময় অনেকে নিজের নিজের চাল ডাল নিয়ে আসতো। পয়সার রেওয়াজটা তত বেশি ছিল না। এমনকি সিট রেন্টের বদলেও চাল ডাল বা অন্য কিছু ধরে দেওয়া যেত। মনে আছে, হতভাগা বনমালী একবার এক ছালা ঘুঁটে এনে হাজির করেছিল। তা ওর তো 7 খুন মাপ, কিছুই হলো না। যাক সে কথা। চাল ডালের ব্যবস্থা দুরকমই ছিল। এক ভাড়ারে জমা করে দাও, না হয় যে যার নিজের কাছে রাখো। নিজের কাছে রাখলে হিসেবটা ঠিক থাকতো। যদি খেলাম তো চাল বেল করে দিলাম, বাড়ি গেলাম বা কোনো কারণে খেলাম না একটা বেলা, তো এই সিধেটা বেঁচে গেল। মাসের 6-7 দিন বাকি, সেই রকম চাল ডাল পড়েছিল। ফেরার খানিক পর সিধে বের করে দিতে গিয়ে দেখি একটা চাল কি একটা ডাল একটুও নেই। আমাদের সঙ্গে যুগলা গিয়েছিল, তার ওই অবস্থা। খুব একটা হইচই পড়ে গেল। পরিবার কি একটা কারণে বাড়িতে পাঠিয়ে হেডমাস্টারও তখন সুপারিনটেন্ডেন্ট উমেশবাবুর সঙ্গে বোর্ডিংয়েই থাকতেন। তাদের কাছে নালিশ পৌঁছলো। আমরা বললুম আমাদের এই নতুন চাকরটার উপর সন্দেহ হচ্ছে। শনিবারের রাত্রিটা আমাদের পড়ার হ্যাঙ্গাম থাকতো না। চাকরটাকে জেরায় চারিদিক থেকে কোণ ঠাসা করে ফেলা হয়েছে। এমন সময় সেই ঢলঢলে চোখ নিয়ে বুনো এলো। ও, আমিও হতভাগার এই নামই দিয়েছি, এই নামেই চালাবো এবার থেকে। যতই সেসব কথা মনে হচ্ছে গায়ে যেন বিষ ছড়িয়ে দিচ্ছে। যাই হোক, বুনো কাছাকাছি কোথাও দাঁড়িয়ে সব শুনছিল, কিন্তু ঢুকলো এমনভাবে যেন এইমাত্র চাকরটার বিপদের কথা শুনে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। সোজা হেডমাস্টারের কাছে গিয়ে বলল, নিতেকে নাকি চাল চুরি করার অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে স্যার। হেডমাস্টার মশাই বললেন, অপরাধ যখন সাব্যস্ত হয়ে গেছে দিতে হবে বই কি সাজা। কিন্তু অপরাধ তো করেনি স্যার। অপরাধ যদি হয়ে থাকে সে আমার। ঘরের সবাই একেবারে থ হয়ে গেল। হেডমাস্টার আর সুপারিনটেন্ডেন্ট একসঙ্গে জিজ্ঞেস করলেন, তুমি চাল ডাল নিয়ে কি করেছো? দান করেছি স্যার, দান করেছি। সন্ধ্যের দিকে একটি অন্ধ একটি ছোট মেয়ের হাত ধরে এসে বললে তার সংসারে 7-8 জন খেতে। তা আজ 3 দিন ধরে কেউ দাঁতে কুটোটি কাটতে পায়নি। আপনার মুখে বলিরাজা, হরিশ্চন্দ্র আর বিদ্যাসাগর মশাইয়ের গল্প শুনে মনটা এমনিই বড় খারাপ হয়েছিল স্যার। কোথাও কিছু নেই, কি করি? শেষকালে ওই চাল আর ডালকটি দিয়ে বিদেয় করলাম। বলে এমন করে চেয়ে রইল যেন অন্ধের দুঃখে এইবার চোখ ফেটে জল বেরিয়ে পড়বে। রাগে তো ইচ্ছে করছে কাঁচা মাথাটা ছিঁড়ে নি, কিন্তু বেশি রাগ বলেই কোনো কথা বেরুচ্ছে না। হেডমাস্টার একটু বেশি ভেবে কোনো মতামত দিতেন।
পাছে যেটা বলেন সেটা মিথ্যে বা অন্যায় হয়ে পড়ে। একটা সমস্যা গোছের দাঁড় করিয়েছে বুনো। চুপ করে ভাবতে লাগলেন। আগেই বলেছি, আরও চাল ডাল আগেই গেছিল যুগলার। সে একটু গোঁয়ার, রাগে একটু একটু কাঁপছিল। আমি টিপে দেওয়া সত্ত্বেও বেশ একটু ধমকেই বুনোকে জিজ্ঞেস করলে, তা তুই আমাদের চাল ডাল দিতে গেলি কেন লড়াই করে? হরিশ্চন্দ্র তো বলিরাজার জন্য দান করতে যায়নি। হেডমাস্টারও বললেন, হ্যাঁ, ওইখানটাই তোমার দানে একটু খুঁত থেকে গেছে বনমালী। তোমার মনে ওদের পুণ্য কাহিনীর প্রভাব বোধহয় খুব বেশি পড়েছিল। তুমি ব্যাকুল হয়ে পড়েছিলে, অতটা ভেবেচিন্তে দেখতে পারোনি। কিন্তু আমরা 4 জন একসঙ্গে দাঁড়িয়েছিলাম। বুনো হেডমাস্টারের কথাই বললে, তাই হয়েছিল স্যার। তারপর আমাদের দিকে চেয়ে গলাটা আরও করুণ করে বললে, তোমরা থাকলেও না দিয়ে পারতে না ভাই। আর যদি অতই নিষ্ঠুর হতে তো তোমাদের পায়ে ধরে আমিই দোয়াতুম। কিন্তু ভাই, তোমরা তো কেউ ছিলে না। স্কুলের ছুটি হতেই তোমরা 4 জন কি দরকারি কাজে কোথায় চলে গিয়েছিলে? কার কাছে চাইতুম বলো? এখন যদি অপরাধ হয়ে থাকে তো বন্ধু জেনে ক্ষমা করো। বলেই এমনভাবে চাইলে বেশ বুঝতে পারা গেল আমাদের আম চুরি করতে যাওয়ার কথাটা জানে। চাল নিয়ে আমরা বাড়াবাড়ি করতে গেলেই সব ফাঁস করে দেবে। তারপর হেডমাস্টারের আর সুপারিনটেন্ডেন্টের দিকে চেয়ে বললে, তবু যদি ওরা চায় তো আমি ওদের চাল ডাল এনে দেবো স্যার। না হয় দামই দিয়ে দেবো, যেমন ওরা বলে আর যেমন আপনারা বিচার করেন। আমাদের পুরোপুরি হার। রাগে কাঁপার বদলে আমরা তখন আম চুরির কথা ফাঁস হয়ে যাবে দেখে ভয়ে কাঁপছি। তাড়াতাড়ি পালাতে পারলে বাঁচি। যুগলই গলা নরম করে বললে, না ভাই, একটা কথার কথা বলছিলাম, ভালোই করেছিস। আমাদের চাল ডাল যে গরিবের উপকারে লেগেছে, এ তো আমাদের সত্যি আনন্দ হচ্ছে স্যার। বনমালীকে ছেড়ে দিন, এই সামান্য কথা নিয়ে বেশি আলোচনা হলে আমরা লজ্জা পাবো। একরকম তো নয়। এর পরের শনিবার হেডমাস্টার মশাই আমাদের উপদেশ দিলেন, পরের জিনিস সম্বন্ধে আমাদের কি মনোভাব হওয়া উচিত তাই নিয়ে। যেমন ধরো, ট্রেনে যাচ্ছ কোথাও, উঠেই দেখলে খালি গাড়ি আর একটি মানি ব্যাগ পড়ে রয়েছে। টাকা নোটে ভরা মানি ব্যাগ। লোভ তো হবেই, কিন্তু কি করে দমন করবে? তারপর কি করবে? আরও সব এই ধরনের উদাহরণ আর তাই নিয়ে উপদেশ। এদিকে কি করে আমরা চাল ডালের শোধ তুলব ভেবে সারা হচ্ছি। এমন সময় আমার মানি ব্যাগটা চুরি গেল। সেটা সোমবার রাত্রি। মঙ্গলবার দিন সকালে আমাদের দলের এক কড়ির চাকু ছুরিটা লোপাট। বেচারা নতুন কিনেছিল, কাঞ্চননগরের দোফলা ছুরি। হই চই খোঁজাখুঁজি নালিশ ফরিয়াদ সবই হলো। 4 দিন নাকাল করে রবিবার দিন বুনো ভালো মানুষের মতো দুটো জিনিস নিয়ে এসে হাজির। এক কড়ি তো এই মারতে চাই কি সেই মারতে চাই। যুগলাও ছিল। আমরা বললাম হেডমাস্টার মশাইয়ের কাছে নালিশ করব আবার। বুনো চোখ দুটো আরও ঢলঢল করে বললে, আমি তো তোমাদের হাতে দিচ্ছি না ভাই, স্যারের হাতেই দেবো। কি করে পেলাম বলতে হবে তো তাকে। যুগল বুক চিতিয়ে ঘুষি বাগিয়ে বললে, চুরি করেছিস, আবার কি করে পাবি? হজম করতে পারলিনি, দেখলি গোলমাল বেড়ে গেছে, এখন সাধু সেজে ফেরাতে এসেছিস। বুনো বললে, বেশ, আমি যা বলবো সেটা আসল কথা, সেটা শুনে রাখো। শেষে আমায় দুশো না, আমায় বলতে হবে, ঘোষালদের আমবাগানের মালি আমায় কাল সন্ধেই দিয়ে গেছে ব্যাগ আর ছুরি দুটোই। আর সব যা যা বলে গেছে সেগুলোও বলতে হবে আমায়। উল্টে এবার আমাদেরই হতভাগাকে খোসামত করে হেডমাস্টারের কাছে যাওয়া বন্ধ করতে হলো। শুধু তাই নয়, ব্যাগে পয়সা রেচকি মিলিয়ে 3টে টাকা ছিল, পেলাম মোটে 1.5টা। জিজ্ঞেস করতেই বুনো বললে, তা তো জানি না, মালি যেমন দিলে নিয়ে এলাম।
আম নষ্ট হওয়ায় ওর মনিবকে জরিমানা করেছে বলে কাতরাতে বেচারাকে শুধু আটানা খেসারত দিয়েছি ব্যাগ থেকে বের করে, এই তো জানি। আগা গোড়া বানানো, কিন্তু আমাদের মুখটি বুঝে সয়ে যেতে হলো। এইরকম নিত্যি ব্যাপার। শেষকালে হেডমাস্টারের শনিবারের লেকচারের ওপরেই একটা আতঙ্ক দাঁড়িয়ে গেল আমাদের। যা উপদেশ দেবেন তাই নিয়ে ঠিক একটা দুর্ঘটনা বাঁধিয়ে বসে আছে, আর উল্টে আমাদের দিয়েই খোসামত করাচ্ছে। ত্রাহি ত্রাহি ডাক ছাড়িয়ে দিলে একেবারে। আমরা শেষকালে যাকে বলে আহার নিদ্রা ত্যাগ করে ফোন দিয়ে আঁটতে লাগলাম। এমন সময় বোর্ডিংয়ের হরকালি অসুখে পড়ল। এবার বোর্ডিংটা সম্বন্ধে একটু ধারণা করে নেওয়া যাক, গল্পটা বোঝাবার সুবিধে। 5খানি মাঝারি সাইজের ঘর এক লাইনে, একদিকে টানা বারান্দা। 4খানি ঘর ছেলেদের জন্য, প্রত্যেক ঘরে 2টি করে ছেলে থাকার ব্যবস্থা। ঘরের দুপাশে লম্বা লম্বি করে পাতা, এক একটি করে চৌকি, মাঝখানটা খালি। প্রত্যেক ঘরের মাঝখানে একটি করে বড় দোর। একদিকের একেবারে শেষ ঘরে সুপারিনটেন্ডেন্ট থাকেন। আগেই বলেছি, যখনকার কথা বলছি তখন তার সঙ্গে হেডমাস্টারও রয়েছেন। এই ঘরের মাঝখানেও এই রকম একটি দরজা। সব দরজাগুলি থাকতো খোলা, তার মানে ইচ্ছে হলে নিজের দোরের কাছে দাঁড়িয়ে সুপারিনটেন্ডেন্ট এক নজরে সমস্ত বোর্ডিংটার খবর নিতে পারতেন। তার ঘরের দরজাটা দিনের বেলা প্রায় ভেজানো থাকতো, কিন্তু রাত্রিরে খোলাই থাকতো। আমরা ছিলাম মাঝের ঘরটিতে। 6 জনের মধ্যে 2টি দল ছিল। আমি এক করি গজানন আর যুগল, ওদিকে বনমালী আর বেচা। বেচা বিশেষ ধরা ছোঁয়া দিত না, শুধু বনমালী যখন মুচকি হাসতো সেও যোগ দিত। শুধু বনমালীর জন্যই তাকে আমরা কিছু বলতে পারতাম না। ভেতরে ভেতরে সে বনমালীর চরের কাজ করত। একটু সুবিধে হলেই আমরা পরামর্শ আঁটি, কিন্তু কিছুতেই বাগে পায় না। শেষে এক করে একদিন বললে, ওকে শত্রুভাবে পারা যাবে না, এই মিত্রভাবেই বধ করতে হবে। আমি ভেবে ভেবে এক মতলব ঠাউরেছি। শনিবার ছিল। পুকুর ঘাটে বসে সে তার প্ল্যানটা আমাদের বললে। রাত প্রায় 8টা পর্যন্ত বসে আমরা তার মধ্যে খুঁত খাঁত যা ছিল সব ঠিক করে নিলাম। প্ল্যান শেষ পর্যন্ত দাঁড়ালো একেবারে মোক্ষম। পরের দিন খাওয়া দাওয়ার পর বুনোর কাছে আমাদের সন্ধির প্রস্তাবটা উপস্থিত করলাম, তার সঙ্গে আমাদের প্ল্যানের ব্যাপারটাও বললাম। বনমালী ভাই, একটি মোড়ে আমরা 70-এর মুখে ছাই দিয়ে 6টিতে থাকি। অজুকে বাদ দিলে পড়িও একই ক্লাসে, কিন্তু আমাদের যেন মিল নেই কোনো। এটা কি ঠিক হচ্ছে? তোর যেমন বুদ্ধি, যেমন ভালো করবার ঝোঁক, আমরা যদি একজোট হই কত কি না করতে পারি। শুধু মিল নেই বলে হয় না, হেডমাস্টারের উপদেশগুলো মাঠে মারা যায়। আমরা একটা কথা স্বীকার করছি, সব সময় না হোক দোষটা বেশিরভাগ আমাদেরই। যুগলার একটু উঁয়ার তুমি আছে, ওই তো যুগলার সামনেই বসে আছে, ওর মুখের উপরেই বলছি। আমিও না ভেবে চিনতে এক একটা কথা এক এক সময় বলে বসি। ইনিয়ে বিনিয়ে অনেক বললাম। এরা 3 জনে মাঝে মাঝে যোগান দিয়ে গেল। শেষকালে বনমালীর মনটা যেন ভিজল। ধূর্ত ছেলে, ভিজত না সহজে, কিন্তু ওই তো বরাবর জিতে গেছে। আমরা বাড়িয়েও দিলাম খুব, আর সন্দেহ করার রাস্তা পেলে না। বলল, বেশ তো, মিলেমিশে থাকাই তো ভালো, না মিলেমিশেই তো ভারতবর্ষটা এই পরের হাতে গেল। তারপর আস্তে আস্তে আসল কথাটা পারলাম। আমরা এই প্রস্তাবটা নিয়ে তোর কাছে এখন আসতাম না বনমালী, মানে দোষটা আমাদের তো কোন মুখে আসি বল। তবে তোকে পেলে সদ্য সদ্য জানি একটা মস্ত বড় ভালো কাজ হয়, তাই তাড়াতাড়ি এলাম। ভাবলাম ভালো কাজের কাছে লজ্জার কথাটা ধরা উচিত নয়। বনমালী বললে, কাজটা কি শুনি? বললাম, কাজটা হচ্ছে হরকালীকে
আরাম করে তোলা। অনেক দিন থেকে তো ভুগছে ছোড়া, ওকে সুস্থ করে তোলা। কি করে আরাম করে সুস্থ করে তোলা যায় এই নিয়ে এক করি একটা খাসা মতলব বের করেছে। এই তোরই তো প্ল্যান, তুই বল এক করি। এক করি বললে, প্ল্যানটা আসলে কালকে হেডমাস্টারের উপদেশ শুনে আমার মনে এলো। কাল ধর্ম আর বিশ্বাস নিয়ে মাস্টারমশাইয়ের লেকচার হলো না? আরে বললেন না, বিশ্বাসের চোটে ভগবানকে তো পাওয়া যায়ই, এমনকি কঠিন কঠিন অসুখ পর্যন্ত সেরে যায়। ওই তাই থেকে আমি বললাম যে হরকালির উপর পরীক্ষা করলে কেমন হয়। ছোঁড়াটা অনেক দিন থেকে ভুগছে আর বাড়ি ছেড়ে রয়েছে, আমরাই তো ওর ভরসা। বেচা জিজ্ঞেস করলে, জল পড়া দেওয়া? এক করি বললে, ধুত, এ জল পড়াতে কি হবে, একেবারে গোড়ার ব্যাপার। বলে একটু চুপ করে রইল। পুনঃ জিজ্ঞেস করলে, কি, ভেঙেই বলো না। এক করি আমার দিকে চাইলে। আমি বললাম, বল না খুলে, যখন ওকেই সব করতে হবে। আজ থেকে ওই আমাদের লিডার হলো তো। তারপর বুনোর দিকে চেয়ে বললাম, অসুখ হলে আমরা কোন ঠাকুরের কাছে ধন্যে দিই বেশি করে? বুনো একটু ভেবে বললে, বাবা তারকেশ্বর। এক করি বললে, ধর হরকালি যেন দেখলে বাবা তারকেশ্বর সশরীরে এসে বলছেন, তোকে বর দিচ্ছি, ভালো হয়ে যা। নতুন ধরনের কথা। বুনোর আগ্রহটা বেড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলে, কিন্তু তাকে আনা যাবে কি করে? উপোস করে ধন্যে দেওয়া ওই আমার কুষ্টিতে লেখেনি, উরি বাবারে। খেতে একটু দেরি হলে আমার বুকে পেটে খিল ধরে। যুগল বললে, আনার কথা হচ্ছে না, আনা চারটিখানি কথা কি না, অর্জুন অত বছর তপস্যা করে। যুগল বললে, নন্দীভিঙ্গিও সঙ্গে রইল। আমি বললাম, তাই আমরা এলাম তোর কাছে। ভেবে দেখলাম সারা বোর্ডিংটাই যদি কেউ এ কাজ পারে তো সে বনমালী। তার উপর যদি শোনে একজনের উপকার হবে, হরকালিটা সেরে উঠবে, তো সে সব কাজ ফেলে এগিয়ে আসবে। যুগল বললে, অবশ্যই আমরা নন্দীভিঙ্গি হব, কিন্তু মেন পার্ট করতে তুই ছাড়া আর কারুর দ্বারা হবে না। আমরা চুপ করলাম। বুনো অল্প একটু চুপ করে কি ভাবলে। তারপর ব্যাপারটাই দুষ্টুমির একটা গন্ধ থাকার জন্যই হোক বা যে জন্যই হোক, একেবারে আমাদের চেয়ে মেতে উঠল। একবার শুধু বললে, হরকালির ঘরে আর যেসব ছেলে আছে তারা যে টের পাবে। বোর্ডিংয়ে তখন ছেলে কম, আমাদের ঘরেই 6 জন। হরকালির ঘরে ওকে নিয়ে 3 আর পাশের ঘরে 3। বুনোকে বললাম, তাদের আমরা ঠিক রেখেছি, কোনো গোলমাল করবে না। শুধু কারা করবে বলিনি, বুনো আর বেচা সেটা যদি ফাঁস না করতে যায় তবে ওদের যেটুকু দরকার সেটুকু জানানোই সুযুক্তি। বুনো তো পাগল হয়ে উঠল। আমরা 6 জনেই পুকুর ঘাটে গিয়ে বসলাম। বুনো বললে, সে পালপাড়া থেকে মহাদেবের পুরো সাজ জোগাড় করবে, জানাশোনা আছে। নন্দীভিঙ্গির আলখাল্লা জটাও আনবে। ঠিক হলো, নন্দী সাজবে বেচা আর যুগল হবে ভৃঙ্গি। গলা খসখসে করার জন্য 2 দিন এন্তা আর দই চালাতে হবে, অবশ্য যাতে একেবারে বসে না যায় সেদিকে খেয়াল রেখে। সব জোগাড় করতে দেরি হবে। মঙ্গলবার রাত্রিরে 3টের সময় ঠিক হলো। বনমালী বললে, এই মঙ্গলবারটা আবার মা কালীর বার, ওর স্বামী বলে শিবের সঙ্গেও বেশ খাপ খাবে। ওদিকে একেবারে 3য় প্রহর রাত্রিও হলো, খুব জমে যাবে। মঙ্গলবার রাত্রিরে যখন সবাই খেয়ে দিয়ে বেশ ঘুমিয়েছে, আমরা উঠলাম। আগেই বলেছি, আমাদের মাঝের ঘর, দুদিককার দরজা আমরা খুব সাবধানে বেঁচিয়ে দিলাম। তারপর সাজগোজ আরম্ভ হলো। ধরিবার ছেলে, একেবারে জটা, বাঘের ছাল, টিনের সাপ, প্রত্যেকটা জিনিস জোগাড় করেছে বুনো। গায়ে মাখবে বলে স্কুল থেকে খড়ি পর্যন্ত এনে গুড়িয়ে রেখেছে। শুধু তাই নয়, যখন সাজগোজ সব হবে, নিজের বাক্স থেকে একটা লম্বা সরু অডি কলনের শিশি ভরা জোনাকি পোকা, এদিকে ছিপি আটা, বললে মহাদেবের কপালে
আগুন মাথার মাঝখানে জটার মধ্যে বসিয়ে বেঁধে দে। তেপোহর রাত্রিরে যখন জ্বলবে আর সন্দেহ থাকবে না যে 16 আনা খাঁটি মহাদেব। একবার শয়তানি বুদ্ধিটা দেখলেন। নন্দীভেঙ্গিও তৈরি হলো। তারপর সবাই শুয়ে পড়লাম। ঠিক হলো যুগলা খালি জেগে থাকবে। সুপারিনটেন্ডেন্টের ঘড়িতে যখন 3টে বাজবে আস্তে আস্তে সবাইকে তুলে দেবে। একটা টিনের সাপ ছাড়া সাজগোজের হাঙ্গাম আর কিছু বাকি রাখা হলো না। আমাদের 4 জনের ঘুমোতে বয়েই গেছে। এই প্ল্যানের মধ্যে আবার আমাদের নিজের আলাদা প্ল্যান নেই নাকি? ওঁত পেতে খানিকক্ষণ শুয়ে রইলাম। তারপর ঘন্টা 2 পর রাত যখন ঠিক 1টা, আস্তে আস্তে উঠলাম। বুনো আর বেচার উঠবার কোনো চান্সই নেই। খুব অল্প সিদ্ধ পানের সঙ্গে খাইয়ে দিয়েছি, যাতে নেশা না হয় সেই সিদ্ধি খেয়ে। অথচ ঘন্টা 3-4 ঘুমটা খুব গাঢ় হয়। তবুও খুব সাবধানে ওদের চৌকি দুটো 4 জনে ধরে এক এক করে ঘুরিয়ে দিলুম। পায়ের দিকটা মাথার দিকে করে আর মাথার দিকটা পায়ের দিক করে। আবার গিয়ে ঘাপটি মোড়ে শুয়ে রইলুম। ঠিক যখন 3টে আমি গিয়ে আস্তে আস্তে বুনোকে ঠেলে দিলাম। ও করে একটা চাপা শব্দ হলো। একেবারে কানের উপর মুখ রেখে ফিসফিস করে বললাম, এই উঠবি নি? হরকালীকে স্বপ্ন দিতে হবে, মনে নেই? ধর্মরিয়ে উঠল, বললে 3টে বেজে গেছে? বললাম, এইমাত্র বাজলো। বেচাকেও তোলা হলো। ভৃঙ্গি যুগলা তো জেগেই ছিল। গ্যাস হবে বলে বোর্ডিংয়ের আলো জেলে শোয়া বারণ ছিল। মহাদেবের কপালের আগুনে যে আলোর পরিহাস গোছের একটু আগুন, তাইতেই সাজগোজ ঠিক করে নিয়ে সাপগুলোকে বসিয়ে নিয়ে সপরিষদ মহাদেব বর দিতে এগুলেন। অন্ধকার হলেও ঘরগুলোর মাঝখানটা খালি। তা ভিন্ন তো মুখস্থই। নিঃশ্বাস টিপে একটা ঘর পার হওয়া গেল। সামনে বুনো, তার পেছনে নন্দী, বেচা, পেছনে ভৃঙ্গি যুগল, সব পেছনে আমরা 3 জন। একটা ঘর পার হওয়ার পর যুগলা আর এগুলো না। অবশ্যই সেটা ওরা 2 জনে আর টের পেলে না। তারপর দ্বিতীয় ঘরের দৌড় আস্তে আস্তে পেরিয়ে ওরা ভিতরে ঢুকলো। আমরা আস্তে আস্তে দৌড়টা এদিক থেকে টেনে নিয়ে কড়া দুটো চেপে ধরে কান পেতে রইলাম। নিশ্চয় সবাই বুঝেছে যে ওরা 2 জন কোথায় গিয়ে ঢুকেছে। চৌকি উল্টে দিয়েছিলাম বিভ্রম হয়ে একেবারে সুপারিনটেন্ডেন্টের ঘরে। এইবার 2 জনে একটু ছোট্ট করে গলা খাকারি দিলে। বুনো অনেক বদমাইশির পান্ডা, গলাটা রেখেছে খানিকটা হাতে। বেচা দইয়ের বেআন্দাজ করে একেবারে বসিয়ে ফেলেছে। হিস করে একটা ছোট্ট আওয়াজ হলো। একটু পরে বুনো ডাকলে, হরকালী, হরকালী, এই হরা। লোহার পর করাত টানলে যেমন হয়, ওর গলার আওয়াজটা সেই রকম দাঁড়িয়েছে। গো করে একটা টানা শব্দ হলো। বুনোর সন্দেহ করার কথা না। আমরা কিন্তু বুঝলাম ওরা একেবারে হেডমাস্টারের বিছানার সামনে গিয়ে দাঁড়িয়েছে। ভীতু মানুষ ঘুমের ঘোরে হঠাৎ বেয়ারা শব্দ শুনে তার বাকরোধ হবার মতন দাঁড়িয়ে গেছে। বুনো বললে, ওঠ, আর গঙাতে হবে না জ্বরের তারসে। আমি এসেছি, তোর ভয় কি? একটু সব চুপচাপ। তারপর ঘুম জড়ানো গলায় প্রশ্ন হলো, কে? বেচা খুব জোর দিয়ে বললে, কে? একেবারে চোখ মিলাই দেখ না রে ছোঁড়া। একটা অস্পষ্ট খসখসে আওয়াজ হলো মাত্র। অবস্থাটা বাক্যাতীত হয়ে দাঁড়িয়েছে। ওদিকে আর শব্দই নেই। বুনো সেই কড়াচ্চেরা আওয়াজে ক্যারক্যার করে বললে, আমি মহাদেব রে হরা, তোর প্রতি তুষ্ট হয়ে বর দিতে এসেছি, তুই ভালো হয়ে। শেষ হবার আগেই বিছানা থেকে আ আ আ করে একটা বিটকেল আওয়াজ হলো। সুপারিনটেন্ডেন্ট জেগে উঠে ডাকলেন, মাস্টারমশাই, হেডমাস্টারমশাই, কি হয়েছে? হয়েছে কি?
বুনো আর বেচা তো একেবারে জড়াজড়ি করে দৌড়ের উপর আছাড়, কিন্তু সে কি আর খোলে? আমরা যে ততক্ষণে এদিক দিয়ে শিকল জড়িয়ে বসে আছি, সুপারিনটেন্ডেন্টের দেশলাই জ্বালা পর্যন্ত আমরা টের পেলাম। তারপরেই ছুটে যে যার বিছানায়। চোর চোর, মহাদেব সেজে ঢুকেছে বলে এক চোট বিরাট হল্লা উঠল। বোর্ডিংয়ে সবাই ছুটল। ওদিক থেকে স্কুলের পিয়ন ছুটে এলো। তারপর কাছে পিঠে থেকে পাড়ার কিছু লোক আর যত কুকুর। তারপরেই হল্লাটা হঠাৎ থেমে গেল। আমরা অবশ্য সব শেষে গিয়ে ঘরে ঢুকলাম। ঘর ওলট পালট। হেডমাস্টার মশাইয়ের গায়ে তখনও অর্ধেক মশারি জড়ানো। উনি আর সুপারিনটেন্ডেন্ট দুজনে নিজের নিজের বিছানায় বসে হতভম্ব হয়ে মহাদেব আর নন্দীর দিকে চেয়ে আছেন। চোখের ভাব দেখলে মনে হয় যদি সত্যি সত্যিই মহাদেব আর নন্দী কৈলাস থেকে নেমে আসতেন, তাহলেও বোধহয় তারা এতটা আশ্চর্য হতেন না। এরপর কি হলো সেটা খুলে না বললেও সবাই আন্দাজ করে নিয়েছে। এবার শুধু একটা কথা বলে শেষ করি। বুনো চেষ্টা করেছিল আমাদের জড়াতে, কিন্তু আমাদের সঙ্গে ওর সম্বন্ধটা কত মধুর সেটা ওদের জানাই ছিল, তাই কেউ আর এ যাত্রায় বিশ্বাস করলেন না। এরপরেও বাঁকা চোখেই চাইতো আমাদের দিকে বুনো ওরফে বনমালী, কিন্তু তার সঙ্গে সেই হাসির হল্লাটা আর ছিল না। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, শনিবারের উপদেশ। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।